বুয়েটের আবরার হত্যায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল। সন্তুষ্ট হলেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের সঙ্গে বৈঠক শেষে মাইকেল মিলার। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। নিপীড়কদের হুমকি ও সামাজিক ভয়ে আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পোর্টসের কাউন্সিলিং এর তাগিদ। ঈদযাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ। উত্তরবঙ্গে যানজটের শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের 7 অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে 34। 2.5 লাখ স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি সুমাইয়া রাত্রি। সাকিব, রাতভর নির্মম নির্যাতন চালিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা মামলায় 20 জন আসামির মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবনের রায় বহাল কিন্তু রেখেছে হাইকোর্ট। 6 বছর আগে নৃশংস এই ঘটনায় জড়িত সবাই ছিল তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও এই যে রায়টা প্রকাশ পেল, এতে আসামিরা কিন্তু আসলে পালিয়ে গিয়েছেন আগে, এবং এতে ক্ষুব্ধ রয়েছেন আবরারের বাবা এবং ভাইও, এবং বলছেন যে এই রায়টা দ্রুত যাতে কার্যকর করা হয়। এবং অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে রাষ্ট্র শৃঙ্খলা আনতে এই রায় গুরুত্ব বহন করে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে সেটি দেখে আসবো। আবরার তখন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদের ওপর রাতভর দফায় দফায় নির্মম অত্যাচার চালায় তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। সারা রাত নির্যাতনের পর হত্যা করে নিথর দেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। বন্ধ করে দেয়া হয় বুয়েটের ছাত্র রাজনীতি। আবরার হত্যার বিচারের দাবিতে উত্তাল হয় বুয়েট ক্যাম্পাস। পরে এই ঘটনায় জড়িত 22 জনকে গ্রেফতার করা হয়। বিচার চলাকালীন যাদের কারোই জামিন মঞ্জুর হয়নি। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত উল্লেখ করে আইনের কোনো অনুকম্পা না দেখিয়ে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। বহাল রাখা হয়েছে 5 জনের যাবজ্জীবন সাজাও। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। ন্যায় বিচারের প্রতীক বললেন অ্যাটর্নি জেনারেল। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চায় আবরারের বাবা। আর আবরারের ভাই কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ, আপিল করার সিদ্ধান্ত। আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে
সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। আবরারের হত্যার সঙ্গে জড়িত ২৫ জন আসামির ৪ জন পলাতক, এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের ৬ বছর পরে হাইকোর্টে আবরারের মামলা নিষ্পত্তি হলো। গত ৬ আগস্ট জেমি নামের একজন আসামি কারাগার থেকে পালিয়ে গেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার দ্বিতীয় দফায় ২৩৯ জনের জামিনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনি জানাবেন যে সকাল থেকে তো আপনি খোঁজখবর রাখছেন এবং এই যে ২৩৯ জন আসামি তাদের জামিনের ব্যাপারে আজ কখন নাগাদ আদেশ হতে পারে এবং স্বজনরা উপস্থিত হয়েছেন কিনা এবং স্বজনরাই বা কি বলছেন? সাকিব, এই যে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার যে আজকে ২৩৯ জনের যে জামিন আদেশ সেটি এখনো হয়নি, তবে আজকে না হওয়ারই সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন এখানকার আইনজীবী যারা রয়েছেন। তবে কি কারণে আজকে অনুষ্ঠিত হবে না বা হবে কিনা এখন পর্যন্ত এটিও নিশ্চিত নয়, কারণ ৩টা পর্যন্ত যেহেতু কোর্ট চলমান, তাদের কার্যক্রম চলবে, সেটি ৩টা পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আজকে আদেশটি হবে কি হবে না। তবে এখানে স্বজনরাও রয়েছেন, কারণ তারা অপেক্ষা করছেন। এর আগেও তারা কয়েক দফায় এই রিমান্ডে কয়েক দফায় যে তাদের শুনানিটি রয়েছিল, যে জামিন শুনানি, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে। সে বিষয়টি নিয়ে তারা এখনো অনিশ্চিত যে স্বজনরা, যে আজকে হবে কি হবে না, কারণ ১৩ই মার্চ পিছিয়েছে, এর আগে ১০ ফেব্রুয়ারি শুনানি হয়েছে জামিনের, সেটিও পিছিয়েছে। এর আগেও আরেকবার জামিনের শুনানি হয়েছে, সেখানে ১৭৮ জনকে জামিন দেওয়া হয়েছিল, তারা মুক্তি পেয়েছেন। তবে আজকে যাদের মূলত জামিন দেওয়ার কথা ছিল তারা মূলত এখানে খালাস পাওয়া অনেকেই রয়েছেন যারা এখনো জামিন পাননি। এছাড়া বিভিন্ন মেয়াদে তারা সাজা খেটেছেন, কেউ ১০ বছর, কেউ ৫ বছর, কেউ ৩ বছর, তারা এখানে জামিনের আবেদন করেছেন। এবং এখানে এর আগে ৩০০-এর বেশি জামিনের আবেদন করা হয়েছিল। এখানে মূলত যেটা আসলে হয়েছে, সে একই আসামির বারবার জামিনের আবেদন করা হয়েছে। অনেক আইনজীবী ২জন ৩জন করেও আইনজীবী দাঁড়িয়েছেন এক একজনের পক্ষ হয়ে, যার কারণে যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করতে একটু সময় লাগছে। এই যাচাই বাছাই করার ক্ষেত্রে অনেকটা বিলম্ব হয়েছে। বিচারক এটি বলেছেন যে এক একজনে এক একভাবে দুইভাবে কিন্তু তারা আসলে জামিন চেয়েছেন। আবার এখানে যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছেন তারাও অনেকে জামিন চেয়েছেন, যার কারণে এই জামিন দিতে বা জামিনের যে আদেশটি হচ্ছে সেটি বিলম্ব হচ্ছে। এই দাবি বা এই কথা বলছেন এখানকার রাষ্ট্রপক্ষে যিনি রয়েছেন, চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন, এবিডিআর মামলা পরিচালনাকারী যিনি রয়েছেন। তবে স্বজনরা তারা বলছেন যে তাদেরকে মানবিক কারণে জামিন দেওয়া উচিত, কারণ তাদের সাজা খাটা শেষ হওয়ার পরেও তারা কারাগারে রয়েছেন। তারা অনেকে অসুস্থ হয়ে তারা অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে এখনো বার্ধক্যকালীন অসুস্থতাজনিত কারণে তারা অনেকে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই কথাগুলো তারা বলছেন, মানবিক কারণে তাদেরকে আসলে জামিন দেওয়া প্রয়োজন, এই কথাগুলো তারা স্বজনরা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। পিলখানা হত্যাকাণ্ডের দ্বিতীয় দফায় ২৩৯ জনের জামিনের আদেশ আজ হওয়ার কথা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মনে করে প্রসিকিউশন। এদিকে সাভারের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। কিছুই বোঝার বয়স হয়নি এখনো।
ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, ঠিক সে সময়ে মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচার কে কবে পেয়েছে সে হিসেবে রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের। তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের। মেহরিন অ্যানি জানাচ্ছেন বাকিটা। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। পুতুল নিয়ে খেলার মাঝে চলছে স্পর্শের ধরন বোঝানোর শিক্ষা। প্রাইভেট পার্ট এখানে ধরে যদি কেউ, কিন্তু প্রাইভেট পার্ট ব্যাড টাচ। ব্যাড টাচ বলে ধাক্কা দিয়ে দিতে হবে, একদম চিৎকার দিয়ে দিতে হবে, তাই না? 3 বছরের নিহারকে যেন কোনো খারাপ স্পর্শ ছুতে না পারে, একটা সুরক্ষিত নিরাপদ সুন্দর শৈশব যেন কাটাতে পারে, তাই মেয়ের বন্ধু হয়ে মা সুরভি মেয়েকে স্পর্শের ধরনের পাশাপাশি শেখাচ্ছেন কারাতে। কিন্তু কেন? ব্যাড টাচ করে ফেলেছে তাকে, তখন তাকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে তুমি যদি বাবাকে বা মাকে বলে দাও তাহলে তোমাকে মারবে বা কিছু। ওই জায়গাটা আমি রাখিনি। আমার বাচ্চা আমাকে এসে যে কোনো কথা বলতে পারে যেন অকপটে। আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় আবারও সামনে এসেছে কতটা অনিরাপদ আমাদের শৈশব। কেবল অপরিচিত নয়, পরিবারের সদস্য বা কাছের পরিচিত মাধ্যমেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও ছাড় পাচ্ছে না যৌন হয়রানির হাত থেকে। এতে করে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। যেখানে একটা ছেলে বাচ্চা সেফ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কি অবস্থা হতে পারে? বাবা মা তার কাছেও তো বাচ্চা সেফ থাকছে না। তবে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে ওই একজনকে দেখে সবাই ভয় পাবে। দর্শকের বিচার হইতে হবে উইদিন 1 মাসের মধ্যে, তাহলে, এবং সেটা হবে জনসম্মুখে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু বলাৎকারের ঘটনা ছিল 36টি, বলাৎকারের চেষ্টা 3টি। লিপিবদ্ধ তালিকায় আটকে ওঠার মতো, কিন্তু তালিকার বাইরে থেকে যায় আরও অসংখ্য শিশু নিপীড়নের ঘটনা। কেবল নির্যাতনে থেমে থাকে না এসব ঘটনা, মনের গভীরে রেখে যায় বড় ক্ষত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত হলে একদিকে বাচ্চাদের সংস্পর্শে আসা যেমন সহজ, জোর খাটানোও তেমন সহজ। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক ট্যাবু না রেখে বাচ্চাকে মানসিক ট্রমা থেকে বের করতে দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা দরকার। আমাদের দেশের একটা সমস্যা কি, মানসিক রোগ, মানসিক চিকিৎসা বিষয়টাকে আমরা অনেকখানি প্রথমত নেগলেক্ট করি, দ্বিতীয়ত আমরা মনে করি যে চিকিৎসা অন্য চিকিৎসার থেকে এটা আলাদা ভাবি, এটাও ঠিক না। মেনলি কথা হলো ট্রিটমেন্টের জায়গায় অথেন্টিক জায়গাটা দেখে তারপরে চিকিৎসার মধ্যে যাবে। শিশু তো এখন মেয়ে এবং ছেলে উভয়ই হতে পারে। তো এটার দেশের নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। সামাজিক সচেতনতার অভাব এবং সঠিকভাবে সবাই আইন না জানার কারণে এই ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। যদি কোনো শিশুকে যৌন হয়রানির উদ্দেশ্যে স্পর্শ করা হয়, যেটাতে ওই শিশুটা অস্বস্তি ফিল করে, এবং এটা অবশ্যই যৌন হয়রানি সংঘাতে পড়বে। আইনের প্রয়োগ তখনই বৃদ্ধি পাবে যখন সাধারণ মানুষ আইনটা জানবে। শিশু থেকে কিশোর, কন্যা শিশু থেকে ছেলে সন্তান, কেউই যৌন নিপীড়ন থেকে নিরাপদ নয়, সেটা হোক নিজ পরিবার, স্কুল কিংবা খেলার মাঠ। এই যে শিশুরা মনের আনন্দে পার্কে খেলছে, তাদের জন্য কদর্যহীন জীবন দিতে পারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপার মিনা মাহমুদা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। গত 6 মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় আগেই 8 মার্চ মেয়েটির মা বাদী হয়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, ভগ্নিপতি সজীব শেখ এবং
তার বড় ভাই রাতুল শেখ ও তার মা সাজিদা বেগমকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা ৪ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জনকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। বরগুনা স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক শরীয়তুল্লাহর আদালতে জামিন আবেদন করলে তিনি নামঞ্জুর করেন। এর আগে আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম ধর্ষণ মামলার প্রধান আসামি সজীব চন্দ্র সহ ৩ জন জামিন আবেদন করেন। এদিকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও পরে তার বাবাকে হত্যার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা। একই সাথে জেলা আইনজীবী সমিতির সামনে ধর্ষকের বিচারক মন্টু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে সকালে মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একথার মাধ্যমে প্রতিপক্ষে ধর্ষকের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। ডিএমপি কমিশনারের এমন আহ্বানকে গণমাধ্যম প্রত্যাখ্যান করবে বলে আশা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজ এগিয়ে যেতে পারবে না। এছাড়া ধর্ষণের শিকার নারীর বদলে ধর্ষকের নাম গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান তারা। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটির বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। নারীর অধিকার সুরক্ষার জন্য নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয় এবং অধিকার নিশ্চিত করা যায়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন করবে সেটা আমরা আশা করব না। আমি আবারও বলবো যে আইনটি হতে যাচ্ছে, যে সংস্কার হতে যাচ্ছে যে আইনের, সেটি অবশ্যই যেন অংশীজনকে সম্পৃক্ত করে আলোচনা সাপেক্ষে সেটি প্রণয়ন করা হয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। শিশু নির্যাতন ও ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের 5টি এনজিও। রাজধানীর রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মতো আলাদা শিশু বিষয়ক অধিদপ্তরও স্থাপন করতে হবে। এছাড়াও শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক একটি সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে গঠন করার আহ্বান জানান বক্তারা। এটা আমরা যতটুকু দেখছি সেটুকু দিয়ে বলার জায়গা নাই, বেড়ে গেছে না কমে গেছে, আমরা কিন্তু খুব অল্প অংশই দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ গত বোধহয় হরণ করা হচ্ছে বা তাকে এরকম ধর্ষণের মতো একটা নৃশংস অপরাধের শিকার হতে হচ্ছে, এই জায়গাটা যে জনসম্মুখে নিয়ে আসা, সেখানে আমি অবশ্যই সাংবাদিক ভাই বোনদের কৃতজ্ঞতা জানাতে চাই। এরূপ একটি যদি সার্ভে করা যেত যে কি পরিমাণ এরূপ ঘটনা হচ্ছে এবং তার কত সংখ্যক আমরা রেসপন্স করতেছি, তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে এইরূপ সার্ভে করলেও আমাদের যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় সঠিক পরিসংখ্যানটা পাওয়া যাবে না। রাত্রি আর
14 থেকে 15 দিন পরেই কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং ঈদকে ঘিরে মানুষের মধ্যে যেই একটা আগ্রহ কিংবা উদযাপন করার যেই একটা মুহূর্ত, সেটা কিন্তু দেখা যায় তারা যে ঘরে যান বিভিন্ন রুটে বাসে চড়ে। তো কিন্তু এরই মধ্যে আমরা কিন্তু দেখি যে যাত্রীচাপ সামাল দিতে যে ফিটনেসবিহীন গাড়ি, সেগুলো কিন্তু সড়কে এরই মধ্যে নামা শুরু করেছে এবং অহরহই দেখা যায়। এদিকে আরেকটু যদি যুক্ত করি, পরিবহন বিশেষজ্ঞরা কিন্তু পরামর্শ দিয়েছেন নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। এছাড়া অন্যদিকে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে এবং একই সাথে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার কথার আশ্বাস দিয়েছেন এই পরিবহন নেতারা। এ নিয়ে সাজিদ আরাফাতের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে নেই। স্বপ্নযাত্রার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। সে যাত্রাকে পরিপূর্ণ করতে দম ফেলবার ফুরসত নেই পরিবহন মালিক শ্রমিকদের। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় নতুন রূপে রাস্তায় নামতে তৈরি হচ্ছে নতুন বাস, চলছে মেরামত, রঙিন আবহে সাজছে মহাসড়কের যাত্রীবাহী গাড়ি। নতুন বাসের জন্য তৈরি হচ্ছে নতুন সিটও। করা, রঙের কাজ করা, সব কাজগুলো করা, পুরান গাড়িগুলো নতুন করে আমরা আবার ডেলিভারি দিই। এর মধ্যে নতুন গাড়িও আছে। মোটামুটি এই ব্যস্ততার ভিতরে 25 রোজার ভিতরে আমাদের সব গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। পুরান নতুন সবই আমরা কাজ করি, রিভারিং কাজটাও বেশি করি। নতুন কাজটা একটু কম হয় আর কি, রিভারিং কাজটা একটু বেশি হয়। সকাল 9টার থেকে রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, কাম দীক্ষা, এই কামে কোনো টাইম নেই। আমরা গাড়ির ফ্রেম বানাই, ওই যে সিটের ফ্রেম, এবং গাড়ির ডেকোরেশনে কাজ করি, গাড়ির সিট বানাই, গাড়ির পর্দা বানাই, গাড়ির টুপি বানাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় 75% ফিরবেন সড়ক পথে, আর তাই বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়। আর এই সংকটকে পুঁজি করে বেশ কিছু সুযোগ সন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল বছর ঈদে প্রায় 358টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 367 জন, আহত হয়েছে অন্তত 1,500 মানুষ, যা 2023 সালের তুলনায় 39.20% বেশি। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের আনন্দযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এসব নতুন বাস, আর এসব তৈরিতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে অভিযোগ আছে, এসব নতুন বাসের পাশাপাশি প্রতি বছর ঈদ যাত্রায় মহাসড়কে যুক্ত হয় ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসও। এর ফলে ঘটে দুর্ঘটনা। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা। বিশেষজ্ঞদের পরামর্শ, মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। কর্তৃপক্ষ কেন আছে? কর্তৃপক্ষের দায়িত্ব আছে গাড়িগুলিকে শুধু রংচং করে ফিট করে ফেলবে, কিন্তু কাঠামোগত আনফিট আছে, এটা তো তাদেরই কি দেখা দরকার। সুতরাং আমার মনে হয় ভিজিলেন্সটা শুধু ঈদের কিছুদিনের সময়ের মধ্যে দেখা উচিত না, এটা বিস্তৃত করা উচিত। স্বস্তিদায়ক যাত্রায় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই খাতের মানুষদের। সিটি এবং সুপারবান সার্ভিসে যে সমস্ত গাড়ি চলাচল করে, এই সমস্ত গাড়ির প্রতিটা কোম্পানিকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এই ড্রাইভারগুলি ম্যাক্সিমাম লাইসেন্স হলো লাইট লাইসেন্স, হেভি লাইসেন্সধারী না। অতএব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন সিটি সুপারবানের গাড়ি লং রুটে যাত্রী বহন করতে না পারে। ঈদে বাড়ি ফিরতে প্রতি বছরই যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, সাথে দৌরাত্ম্য বাড়ে টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গণপরিবহনের। তবে এবছর এসব বন্ধের উদ্যোগের কথা বলছেন পরিবহন নেতারা। বাড়তি ভাড়া, তারপরে ছিনতাই, মলম পাটি, এগুলো বন্ধ করার জন্য এইগুলোর সাথে ব্যক্তি বিশেষ জড়িত থাকে। একজন ব্যক্তির বা একটা অংশের অন্যায়কে আমরা গোটা কমিউনিটির বদনাম হতে দেব না। এ কারণে আমরা বলছি এটা 24 ঘন্টা মনিটরিং থাকবে। ঈদযাত্রায় মহাসড়কে লোকাল বাস নিয়ন্ত্রণের পাশাপাশি সব ধরনের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিতে হবে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তবেই আনন্দযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
টাঙ্গাইলের সাসেক 2 প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে যানজটের চরম ভোগান্তির শঙ্কায় মহাসড়ক ব্যবহারকারীরা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখ মানুষ। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়কে পালাক্রমে 750 পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানায় জেলা পুলিশ। কাউসার আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলছে সাসেক 2 প্রকল্পের আওতায় ফেজ 5 অংশের কাজ। এক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও গেল 4 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে অভিযোগ মহাসড়ক ব্যবহারকারীদের। উত্তরাঞ্চল সহ অন্তত 23 জেলার লাখো মানুষ মহাসড়কটি ব্যবহার করে। আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপে যানজটের ভোগান্তির শঙ্কায় আছেন তারা। ঈদের সময় গাড়ির চাপ বেশি, পেছনের চাপ বেশি। কাজ কমপ্লিট হয়ে গেলে স্বাভাবিক যানজট আর থাকবে না। ঈদের আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। এছাড়া ফিটনেসবিহীন ও বেপরোয়া গতির যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং সহ নানা কারণে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি রয়েছে ডাকাতি আতঙ্ক। ফিটনেসবিহীন যানবাহন থাকলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় ওটা নষ্ট হয়ে যায়। যেখানে ওভারটেকের জায়গা নাই সেখানে ওভারটেক করে বেপরোয়া চালায় ওই চাপ চুপ দেওয়া, হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা 12 বছর আগে 12টা বাজে টাকা দিয়েছে আমার কত টিপি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 4 লেনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন প্রকল্প ব্যবস্থাপক। আর যমুনা সেতুতে টোল বুথ বাড়ানোর পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। এক্সিস্টিং 2 লেন এন্ড নিউ 2 লেন ঈদ উল ফিতর উপলক্ষে 4 লেন চালু থাকবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই, ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও ঈদে সে সংখ্যা বেড়ে হয় অন্তত 50,000। এখন টাঙ্গাইল। ঈদ যত ঘনিয়ে আসছে, ব্র্যান্ডের শোরুম সহ সবখানে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। 15তম রমজানে ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন পুতুল। জানাবেন যে ঈদের পোশাকের বেচা বিক্রি কেমন, এবং যেহেতু রোজার মাঝামাঝি সেক্ষেত্রে বিক্রি কতটা বাড়লো? যেহেতু 15 রোজা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে তেমন যে যতটা ভিড় হওয়ার কথা রয়েছে তেমনটা কিন্তু দেখতে পাইনি। যারা খুব বেশি প্রয়োজন, এবং যেহেতু আজকে 15 অনেকেই হচ্ছে বেতন পায়নি বা বোনাসের একটা ব্যাপার থাকে, সেই বিষয় থেকে কিন্তু বিক্রেতারা বলছিলেন যে সেই জায়গা থেকে একটু ভিড় কম রয়েছে। তবে বাসার যে ছোট্ট সদস্যরা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকেই এসেছেন শপিং করতে, কেননা সবার আগে কিন্তু বড়দের থেকে কিন্তু ছোটদের শপিং করার চাহিদাটা কিন্তু প্রাধান্যটা একটু বেশি থাকে পরিবারে, তাই অনেকেই এসেছেন ছোট সোনামণিদের শপিং করানোর জন্য। তাছাড়া পাশাপাশি অনেকেই যারা হচ্ছে একটু আনস্টিচ বা দর্জির কাছে যেতে একটু ঝুঁকি ঝামেলা পোহাতে একটু ভয় পান, তারা কিন্তু ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন এবং রেডিমেড যে জামাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচ্ছে। এবং এবার বিক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় বেচা বিক্রি কিছুটা কম আছে, তবে আশা করছেন যে আরও বেশি বিক্রি বাড়বে। এছাড়া এখন তো দুপুর প্রায়, রমজানের মধ্যে দুপুরে অনেকেই রোদ গরম সে কারণে অনেকেই আসতে চান না, তবে ইফতারের পরে এবং বিকাল থেকে ইফতারের পরে কিছুটা ভিড় বাড়ে, তবে সেই সময় একটু বেচা বিক্রিও হয়। তবে এবার যেহেতু ঈদ একটু গরমের দিকে পড়েছে, সেক্ষেত্রে শোরুমগুলোতে দেখেছি আমরা সুতি এবং একটু সুতি পোশাকগুলো রয়েছে, সেই পোশাকের প্রতি একটু ঝোঁক রয়েছে ক্রেতাদের। সে কারণে শোরুমগুলো তাদের কথা চিন্তা করে সে ধরনের হালকা রং এবং সুতি পোশাকগুলো একটু বেশি রেখেছে। এই ছিল আমার কাছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে এসিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সিইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠক, নির্বাচনী পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহের কথাও জানিয়েছে ইইউ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশি বিদেশি প্রতিনিধিদের মতামত নিচ্ছে কমিশন। রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিইসি AMM নাসির উদ্দিন। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইইউ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. এর আগে গত মঙ্গলবার ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেন মাইকেল মিলার। এতে বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের কাছে AK-57 এবং রাশিয়ান ও অ্যাসল্ট রাইফেলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র আছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে নগরীর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিফ আজিজ। তাকে আদালতে হাজির করে 14 দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। এর আগে শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে হাজির করা হয় তাকে। এ সময় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয় বলে জানায় পুলিশ। পাশাপাশি তাকে মদত দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। গ্রেপ্তারের ছোট সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলা সহ অন্তত 16টি মামলা রয়েছে। দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও আসামি ধরবো, অস্ত্রশস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করবো। এর কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র থাকে, AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে। 1.5 মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে কমেছে ডিমের দাম, তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। এমন অবস্থায় খামারিরা প্রতি পিসে 2 থেকে 4 টাকা লোকসান দিলেও আগের দামেই ডিম কিনতে হচ্ছে ভোক্তাদের। ইফতেখার রায়হান ও কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে ডিমের চাহিদা তুলনামূলক কম থাকে, যার প্রভাবে কমে দামও। বর্তমানে গাজীপুরের খামারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 থেকে 8 টাকায়, যা 1.5 মাসের ব্যবধানে 2 থেকে 2.5 টাকা কম বলে জানান পোলট্রি খামারিরা। তাদের দাবি, খাবার, ওষুধ, পানি, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি সহ সব মিলিয়ে প্রতি পিস ডিম উৎপাদনে খরচ পড়ে 10 টাকা। এছাড়া নানা কারণে খামারে মুরগি মারা যাওয়ায় দ্বিগুণ হচ্ছে লোকসানের পরিমাণ। যেখানে আপনার 10 টাকা পিস বিক্রি করতাম, এখানে আপনার বিক্রি করতে হচ্ছে আপনার হলো 60 টাকা অথবা 50 পয়সা। নির্ধারণ ঠিক নেই, বাজারে আজকে কম আসে অথবা কাল বেশি আসে, কোনো ঠিক নেই। 2 থেকে 2.5 টাকা মুরগির ডিম হচ্ছে লোকসান যাচ্ছে। তারপরে হচ্ছে মুরগি হলো ভাইরাসের কারণে মারা যাচ্ছে। খামারিদের অভিযোগ, চাহিদা কমার সুযোগে রমজানের পর বাড়তি দামে বিক্রির আশায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কম দামে ডিম সংগ্রহ করে মজুত করছে।
সিন্ডিকেট করতেছে সময় তো ওরা করেন যে স্টক করতেছে, এটা ঈদের পর যখন বাজার বাড়বো তখন ওকে ডিম সাপ্লাই দিব। টাঙ্গাইলেও ডিমের দাম কমায় লোকসানের মুখে হাজারো খামারি। সেখানে প্রতি পিস ডিমের উৎপাদন খরচ 11.5 টাকা হলেও বিক্রি হচ্ছে 7 থেকে 7.5 টাকায়। পাশাপাশি বিক্রি না হওয়ায় খামারেই নষ্ট হচ্ছে অনেক ডিম। কর্মচারীগুলোতেও বেতন বাড়ায় দিতে হচ্ছে, তারপরে দেখা গেছে জিনিসপাতির সবগুলোর দাম বেশি। 11 থেকে 12 টাকা খরচ হচ্ছে, আর আমাদের ডিম বিক্রি হচ্ছে 7 টাকা থেকে 7.5 টাকা। এই অবস্থা চলতে থাকলে আমাদের খামারিদের দেউলিয়া হতে হবে। তবে কম দামের কারণে খামারিরা ক্ষতির মুখে পড়লেও চড়া দামেই ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। খুচরা বাজারে প্রতি হালি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। আমাদের কিনতে হচ্ছে 40 থেকে 42 টাকা হালি। তো এই দিকে ভোক্তা অধিকারের নজর দেওয়া খুবই জরুরি। সামঞ্জস্য থাকলে এটাই ভালো, যাতে আমরা যারা ভোক্তা আমরাও কিনতে পারি, ফার্মেরও যেন আবার ব্যবসা চলে। টাঙ্গাইলে 3767টি খামার থেকে বছরে প্রায় 80,50,000 ডিম উৎপাদন হয় বলে জানায় জেলা প্রাণী সম্পদ কার্যালয়। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি খামারিদের। ফেরদৌস আবির, এখন। বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। পোশাকের পাশাপাশি ভিড় বেড়েছে প্রসাধনী দোকানগুলোতেও। তবে কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় এবার বেড়েছে দেশি প্রসাধনীর চাহিদা। অমিত হাসানের প্রতিবেদন। উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পছন্দ করেন বেশিরভাগ নারী। এজন্য জামা জুতার পাশাপাশি চাই প্রসাধনীয়। ঈদেও এর ব্যতিক্রম হয় না, তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে। বরিশালের সবচেয়ে বেশি প্রসাধনী বিক্রি হয় চকবাজার ও কাঠপট্টি রোডে, যেখানে ঈদের পোশাকের সাথে তাল রেখে প্রসাধনী কিনছেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি। আপাতত এখন দেশি পণ্যটাই বেশি ভালো ব্যবহার করতেছি, কারণ এখন দেশি অনেক সুন্দর অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। বিদেশি পণ্যটা ইউজ করলে রেপ্লিকার যে ব্যাপারটা এটা থেকেই যায়, মান আছে তার থেকে আরেকটু মান বাড়ানোতে সবাই দেশি প্রোডাক্টের দিকেই ঝুঁক। দোকানগুলোতে দেশি বিদেশি সব ধরনের পণ্য থাকলেও স্বল্প দামে ভালো মানের পণ্য পাওয়ায় চাহিদা বেড়েছে দেশি প্রসাধনীর। শুধুমাত্র যে কাস্টমার বা সিঙ্গেল পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে এরকম না, পার্লার বা আলাদা সবগুলোর জন্য আপনার হলে আমাদের চাহিদাটা খুব একটু বেশি এই বছর। মমতাজ এর আগেও অনেক বেশি চলতো, এখনো চলে, আর মমতাজের কালারও সবসময় ভালো হয়। ঈদের জন্য মমতাজের যে মেহেদিগুলো আছে এগুলো খুব ভালো চলতেছে এবং স্ক্রাবটাও খুব ভালো চলতেছে। নগরীতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকার মমতাজ ব্র্যান্ডের পণ্য বিক্রি হলেও ঈদকে ঘিরে 10 থেকে 15 লাখ টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। দেশীয় প্রোডাক্টের উপর অনেক আস্থা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। এর ভিতরে আমাদের এই মমতাজ হার্বাল প্রোডাক্টের গুণগত মান তারা আপোষহীন। দেশি পণ্য বলতে আমাদের ওই মমতাজের মেহেদি, তারপর আপনার ওই যে ফেসিয়াল, স্কার্ফ, মমতাজ ফেস ওয়াশ, এগুলো ভালো চলে। বরিশালের কাঠপট্টি ও চকবাজারে 50 থেকে 60টি প্রসাধনীর দোকান রয়েছে। ঈদ উপলক্ষে যেখানে 6 থেকে 7 কোটি টাকার লেনদেন হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অমিত হাসান, এখন, বরিশাল। জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির কষাঘাত সহজেই থামবে না বলে শঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। মুদ্রানীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এখন নীতি নির্ধারকদের একটা প্রধান অন্যতম কাজ। এটি অর্জনের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। আমাদেরকে খাদ্য মূল্যস্ফীতির দিকে এবং খাদ্য যে প্রাপ্তি সেটার দিকে আমাদের রাখতে হবে। বিশেষত ফার্টিলাইজার, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের ইরিগেশনের জন্য যে তেল, এগুলোতে ডিজেল ইত্যাদি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছে। সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা রিপোর্ট করেছেন। মানুষের মধ্যে কিছুটা হয়তো উঠে গেছে। তো উদ্ভূত এই পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। আগামীকালকে
তাদের সাথে বসবেন, এখানে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এখানে এসপি পদমর্যাদা এবং তার উপরের যারা আছেন এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, এডিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 7 অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে প্রাণ গেছে অন্তত 34 জনের। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে 12 জন। লন্ডভন্ড হয়ে গেছে সেখানকার বাড়িঘর। 7 অঙ্গরাজ্যে প্রায় 2.5 লাখ স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন। দুমড়ে মুচড়ে গেছে শতাধিক যানবাহন। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রে কতটা ভয়াবহ রূপে আঘাত হেনেছে টর্নেডো। গত শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো। এতে লন্ডভন্ড হয়ে যায় টেক্সাস, ইলিনয়, মিসিসিপি, মিসৌরি, আরকানসাস ও কানসাস অঙ্গরাজ্য। ঘটেছে হতাহতের ঘটনাও। টর্নেডোর তীব্র বাতাসে মাটির সঙ্গে মিশে গেছে সেখানকার বাড়িঘর। দুমড়ে মুচড়ে গেছে প্রায় শখানেক যানবাহন। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, গাছপালা। এতে শনিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 5টি অঙ্গরাজ্যে প্রায় 17,000 পরিবার। Everything around it here is really bad. The trailer park up the street had fatalities. So, I mean, we don't have nothing compared to anything like that. I still have a home. They don't. My sign was bent down and knocked over. Lost some roof materials, got some trees down, damage to buggies, that kind of stuff. সামনের দিনে আরও তীব্র আকারে টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর প্রভাবে হতে পারে আকস্মিক বন্যাও। ফ্লোরিডা, জর্জিয়া, লুইজিয়ানা, টেনেসি অঙ্গরাজ্য পড়তে পারে টর্নেডোর কবলে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করবো এখন দুপুর। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বুয়েটের আবরার হত্যায় বিচারিক আদালতের রায়ই বহাল। সন্তুষ্ট হলেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বৈঠক শেষে সিইসি। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? আর যদি তোমাকে এইভাবে রে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরে ব্যাড টাচ। নিপীড়কদের হুমকি ও সামাজিক ভয় আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পর্শের কাউন্সেলিং এর তাগিদ। এবং ঈদযাত্রায় আবারও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি। শেষ হয়নি টাঙ্গাইল মহাসড়কের কাজ। উত্তরবঙ্গে যানজটের শঙ্কা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে যুক্ত হন youtube.com/c/ekontv।